নমস্কার শ্রোতা বন্ধুরা, দ্য স্টোরি রিপাবলিকে আমি অনিকেত রয়েছি বরাবরের মতো। দ্য স্টোরি রিপাবলিকে আজ আমরা শুনব এক জোড়া ভৌতিক গল্প, আ স্কুল স্টোরি এবং দ্য ফ্লাইস। দুটো গল্পেরই মূল লেখক M.R. জেমস। দুটো গল্পই লিখিত হয়েছিল ইংরেজি ভাষায়, যার বাংলায় সৃষ্টিশীল অনুবাদ করেছেন উদয়ন গৌতম। আসুন আমরা শুনি আজকের জোড়া গল্প, আ স্কুল স্টোরি এবং দ্য ফ্লাইস। আ স্কুল স্টোরি। এক রাতে ডিনারে বসে জন আর এডগার তাদের গল্পের ঝাঁপি উপুর করেছিল। নানা রকমের কথাবার্তার মাঝে জন শুরু করলো এক অদ্ভুত কাহিনী। 1870 সালের সেপ্টেম্বর মাসে আমি যখন প্রথম স্কুলে যাই, আমার বন্ধুত্ব হয় স্কটিশ ম্যাকলয়েডের সাথে। স্কুলটা অনেক বড় ছিল আর শিক্ষকেরাও বদলি হতেন মাঝে মাঝে। সেবার ল্যাটিন ভাষা পড়ানোর জন্য আমাদের স্কুলে এলেন স্যামসন স্যার। লম্বা রোগাটে গড়ন, থুতনিতে তেকোনা দাড়ি। অল্প কদিনেই স্যামসন স্যার ছাত্রমহলে জনপ্রিয়তা লাভ করলেন। এর একটা কারণ ছিল, তিনি প্রায়শই আমাদের তার নানা দেশ বিদেশে ঘোরার অভিজ্ঞতাগুলো বলতেন, আর সেগুলো শুনতে আমাদের খুব ভালো লাগতো। ওর পকেটে থাকতো একটা সোনার মোহর। বলতেন সেটা নাকি তুরস্ক থেকে আনা। একদিন সেই মোহরটা আমাদের দেখতে দিয়েছিলেন। সেটার একদিকে নাম না জানা কোনো রাজার ছবি, আর অন্যদিকে GWS 3টে অক্ষর খোদাই করা। ও হ্যাঁ, সাথে একটা তারিখও ছিল, 24শে জুলাই 1865। স্যামসন স্যারের ক্লাস করতে আমাদের ভালোই লাগতো। তিনি বোরিং গ্রামারের বদলে আমাদের নিজেদের মতো সেন্টেন্স গঠন করতে দিতেন। একদিন তিনি ল্যাটিন ভাষায় রিমেম্বার শব্দ দিয়ে বাক্য গঠন করতে বলেছিলেন। আমরা যে যেমন পারি একটা করে বাক্য লিখে অপেক্ষা করছিলাম। স্যামসন স্যার ক্লাসে ঘুরে ঘুরে সবার খাতা দেখে নিচ্ছিলেন। ম্যাকলয়েড সম্ভবত একটু আটকে গিয়েছিল। এমনও হতে পারে তার মাথায় রিমেম্বারের ল্যাটিন শব্দ দিলে কোনো বাক্য আসছিল না। ক্লাস শেষের ঘন্টা বেজে ওঠা মাত্র দেখলাম সে খাতায় খসখস করে কিছু একটা লিখল, আর ঠিক তখনই স্যামসন স্যার তার খাতাটা তুলে নিলেন। ফলে সেই ক্লাসে শেষ ম্যাকলয়েডের খাতাটাই দেখেছিলেন স্যার। বিরতিতে অনেকক্ষণ অপেক্ষা করলাম ম্যাকলয়েডের জন্য। ব্যাটা এলো অনেক পরে। তার মুখে দেখলাম চিন্তার ছাপ। কিরে, ভুলভাল কিছু লিখেছিস? স্যার কি রেগে গেছিলেন? ম্যাকলয়েড বলল, না না, আমার সেন্টেন্স পুরো ঠিক। মেমেন্টো পাটেই ইন্টারকাটুর ট্যাক্সোস। এর মানে কি? আরে ওটাই তো অবাক লাগছে। ম্যাকলয়েড ঢোক গিলল, আমি নিজেই জানি না এর মানে কি। স্যামসন স্যার আমার কাছে আসার আগে অবধি আমার মাথায় কিছু খেলছিল না। যেই ঘন্টা পড়ল আর স্যারও এলেন, আমার মাথায় একটা ছবির মতো কি যেন ভেসে উঠল, আর হাত দিয়েও লেখাটা বেরিয়ে গেল। কথাটার মানে বোধ হয় 4টে গাছ দিয়ে ঘেরা কুয়োর কথা মনে রেখো। স্যামসন স্যার না লেখাটা পড়ে কেমন চুপ করে গেলেন। তারপর আমাকে বাবার নাম, বংশের ইতিহাস, আমরা কোথা থেকে এসেছি এই সব জিজ্ঞাসা করলেন। খুব অদ্ভুত না? অদ্ভুত হলেও ঘটনাটা ভুলে গিয়েছিলাম, কারণ পরদিন ম্যাকলয়েড সর্দি জ্বরের কারণে স্কুলে আসেনি। টানা 1 সপ্তাহ বেচারা স্কুলে আসতে পারেনি। তারপর মাসখানেক সব ঠিক ছিল। আবার একদিন স্যামসন স্যার ল্যাটিন ক্লাসে আমাদের বাক্য গঠন করার কাজ দিয়েছিলেন। সেদিন আমাদের কাজ ছিল একটা কাগজে বাক্য লিখে স্যারের কাছে জমা দেওয়া। সবার কাগজ জমা পড়ার পর স্যার সেগুলো দেখতে শুরু করলেন। একটা কাগজের লেখা দেখে হঠাৎ তার মুখ রক্তশূন্য হয়ে গেল। অস্ফুট স্বরে চেঁচিয়ে উঠে ভূতগ্রস্তের মতো কাঁপতে কাঁপতে তিনি বেরিয়ে গেলেন ক্লাসরুম থেকে। আমরা তো অবাক। অনেকক্ষণ অপেক্ষা করার পরেও স্যার ফিরলেন না। কি করা যায় কেউ ভেবে পাচ্ছিলাম না। এক সময় আমি উঠে স্যারের টেবিলে রাখা কাগজগুলো দেখলাম। প্রথমেই চোখে পড়ল একটা কাগজে লেখা লাল রঙের। আমাদের স্কুলে
ছাত্রদের লাল কালি ব্যবহারে নিষেধ ছিল। লাল কালির ব্যবহার নিয়ম বিরুদ্ধ। আর সেই কাগজে লাল কালিতেই গোটা গোটা অক্ষরে লেখা ছিল, সি টু নন ভেনেরিস অ্যাড মি ইগোফেনিয়াম অ্যাড টে, যার মানে করলে দাঁড়ায়, তুমি যদি আমার কাছে না আসো আমি নিজেই তোমার কাছে যাব। সব ছাত্ররাই একে একে লেখাটা দেখল। সবাই বলল এ লেখা তাদের কারণ নয়, আর সেটাই স্বাভাবিক। আমি গুনে দেখলাম মোট কাগজের সংখ্যা 17, কিন্তু সেদিন ক্লাসে উপস্থিত ছিল 16 জন ছাত্র। বাড়তি একটা কাগজ কোথা থেকে গজালো কেউ বলতে পারেনি। আমি কাগজটা ভাঁজ করে পকেটে রেখে দিলাম। পরে আবার সেটা খুলে দেখেছিলাম লাল কালির লেখা অদৃশ্য হয়ে গেছে। কাগজ পুরোটাই সাদা, শুধু আমার আঙুলের ছাপগুলো বোঝা যাচ্ছে। স্যামসন স্যার আবার ফিরলেন বটে, তবে অনেক দেরি করে, আর এসেই আমাদের ছুটি দিয়ে দিলেন। তিনি টেবিলের কাগজগুলো আবার দেখলেন বটে, কিন্তু আকাঙ্ক্ষিত কাগজটা পেলেন না। গভীর দুশ্চিন্তায় তার কপালে ভাঁজ ফুটে উঠেছিল। পরের দিন স্যামসন স্যার যথারীতি স্কুলে এসেছিলেন। সেদিন স্কুলে আর কিছু ঘটেনি, কিন্তু তৃতীয় অদ্ভুত ঘটনাটা ঘটল সেদিনই রাত্রিবেলায়। মাঝরাতে চেঁচামেচিতে আমার ঘুম ভেঙে গেল। গলাটা ছিল ম্যাকলয়েডের, আর সেই ছিল আমার রুমমেট। এইদিকে মনে হয় একটা চোর স্যামসন স্যারের ঘরে ঢোকার চেষ্টা করছে। ছাত্রদের হস্টেলের পাশেই ছিল শিক্ষকদের কোয়ার্টার্স। স্যামসন স্যারের ঘরটা আমাদের জানলা দিয়ে দেখা যেত, একদম উল্টো দিকে। আমি দৌড়ে জানলার কাছে গিয়ে বাইরে তাকালাম। অন্ধকারে কিছুই দেখা গেল না, তবে ম্যাকলয়েডের মুখ দেখে বোঝা গেল সে নিশ্চয়ই কিছু একটা দেখেছে, তা না হলে তার মুখ ভয়ে শুকিয়ে যেত না। আমরা দুজনেই জানলায় ওঁত পেতে রইলাম। ফিসফিস করে আমি জিজ্ঞাসা করলাম, ঠিক করে বল, কি দেখেছিস? আমার কানে কিছু আসেনি, কিন্তু মিনিট 5 আগেই কি কারণে যেন জানলার কাছে দাঁড়িয়েছিলাম, দেখলাম স্যামসন স্যারের জানলার বাইরে একটা বিকট দর্শন লোক, অদ্ভুত রকমের লম্বা আর রোগা। দেখে মনে হলো কোনো জ্যান্ত লোকের চেহারা দেখছি না, নির্ঘাত কোনো ভূত। লোকটা জানলা দিয়ে হাতের ইশারায় স্যামসন স্যারকে ডাকছিল। তারপরই তো আমি তোকে ডেকে তুললাম। আমরা সে রাতে অনেকক্ষণ জানলা দিয়ে বাইরের দিকে তাকিয়েছিলাম, কিন্তু কিচ্ছু দেখতে পাইনি। বাইরে নিঝুম রাত। পরের দিন ক্লান্ত দেহ ও মন নিয়ে কোনো মতে স্কুলে গেলাম। স্কুলে শোনা গেল স্যামসন স্যারকে খুঁজে পাওয়া যাচ্ছে না। স্কুলে তো দূরের কথা, গোটা এলাকাতেই তার কোনো চিহ্ন পাওয়া যায়নি। আর আমি আর ম্যাকলয়েড ঠিক করেছিলাম সেই রাতের কথা বেমালুম চেপে যাব, কাউকে বলিনি এতদিন। ওয়াইনের গ্লাসে শেষ চুমুক দিয়ে এডগার বলে, গল্পটা ভালোই জন, শুধু ভালো নয়, বেশ ভালো, কিন্তু এবার আমার ফিরতে হবে। আশা করি পথে কোনো লম্বা রোগা বিকট দর্শন লোকের সাথে দেখা হবে না, তাই না? সশব্দে হেসে উঠে জন ও এডগার দুজনেই বিদায় নিল। বছরখানেক পর এডগার সেই জনের গল্পের শ্রোতা আয়ারল্যান্ডের এক গ্রামে তার অন্য এক বন্ধুর সাথে গরম কফিতে চুমুক দিচ্ছিল। সেদিন সন্ধ্যায় সেই বন্ধুটি একটা চাবি খোঁজার জন্য বাক্স ভর্তি পুরনো জিনিসপত্র ঘেঁটে দেখছিল। হঠাৎ বাক্স থেকে একটা স্বর্ণমুদ্রা বের করে এডগারকে দেখায় সে। মুদ্রাটার একদিকে এক রাজার ছবি খোদাই করা। ভালো করে সেটা দেখে এডগার ধীর কণ্ঠে প্রশ্ন করে, কোথায় পেয়েছো এটা? আরে সে এক বিচিত্র গল্প, আয়ারল্যান্ড নিবাসী বন্ধু বলতে থাকে। বছরখানেক বা তার একটু বেশি হবে, ওই যে জানলা দিয়ে বাগানের শেষ দিকটা দেখা যাচ্ছে, ওই যে দেখতে পাচ্ছ 4টে গাছ গোল করে রয়েছে, ওই 4টে গাছের মাঝে একটা কুয়ো আবিষ্কৃত হয়, অতি প্রাচীন। আর সেই কুয়ো থেকে যা পাওয়া যায় বললে বিশ্বাস করতে পারবে না। বন্ধুর চোখ উত্তেজনায় জল জল করে উঠল। আন্দাজ করতে পারি, এডগার শান্ত গলাতেই উত্তর দিল। একটা ডেড বডি, তাই না? আরে কি করে জানলে? ইনফ্যাক্ট একটা নয়, 2টো ডেড বডি। তার মধ্যে একটা অন্যটাকে শক্ত করে জড়িয়েছিল।
বোধহয় বছর 30 লাশ দুটো ওভাবে কুয়োর মধ্যেই ছিল। এনিওয়ে, ওদের তোলা হলে একজনের পকেট থেকে এই মোহরটা পাওয়া যায়। দেখে মনে হয় তুরস্ক বা ওরকম কোনো দেশের হবে। অন্যদিকে আরো কি সব লেখা খোদাই করা আছে। এডগার একবার দেখবে নাকি? শুকনো গলায় এডগার বলে, কি লেখা আছে জানে, 3টে অক্ষর, GWS। একটা তারিখও আছে, 24শে জুলাই 1865। এবার শুনবো এমআর জেমসের পরবর্তী গল্প, দ্য ফ্লাইস। কলিন্স হাউসকে ডাইনে রেখে রাস্তার শেষ প্রান্তের দিকে এগোলে বাঁদিকে পড়বে ফলের গাছ ঘেরা একটা জমি। সেখানেই একসময় ডেভিস বলে এক ভদ্রলোকের একটা ছোট্ট বাড়ি ছিল। ডেভিস ছিল শান্ত প্রকৃতির মানুষ, চুপচাপ, কারোর সঙ্গে খুব একটা মিশত না। শোনা যায় তার হাতে যথেষ্ট টাকা পয়সা ছিল, যা দিয়ে কাজকর্ম না করেও জীবন নিশ্চিন্তে কাটিয়ে দেওয়া যায়। লোকটা কাজকর্ম কিছু করত না বটে, তবে হাটের দিন শহরে যেত। একদিন দেখা গেল ডেভিস শহর থেকে ফিরছে, সাথে এক অচেনা ব্যক্তি। সেই লোকটার গাত্রবর্ণ ফ্যাকাশে, দেখলে মনে হয় রক্তাল্পতায় ভুগছে, দুর্বল শীর্ণ চেহারা। সেও কারোর সঙ্গে কথাবার্তা বলতো না। বোঝা যায়নি লোকটাকে ডেভিস ঘর গেরস্থালির কাজকর্মের জন্য নিয়ে এসেছে না অন্য কোনো কাজে। কিন্তু গ্রামের লোকজন তাদের দেখে একটু আশ্চর্যই বোধ করত। রোজ ভোরে আর সন্ধ্যা নাগাদ তারা সবসময় একসাথে পায়ে হেঁটে সামনের জঙ্গল ঘেরা পাহাড়ে যেত, আবার একসাথেই ফিরে আসত। গ্রামবাসীরা সন্দেহ করত ওরা নিশ্চিত জাদুবিদ্যার চর্চা করে, আর গ্রামে মারাত্মক কিছু একটা দুর্ঘটনা ঘটতে চলেছে। এই নিয়ে ফিসফাস বেড়ে চলছিল। তার উপর দেখা যেত প্রতি মাসে পূর্ণিমার দিন 2 মূর্তিমান পাহাড়ের ওপরে পাথরে ঘেরা এক জায়গায় বসে আছে। সেভাবেই সারা রাত সেখানে কাটিয়ে দিত। গ্রামের একজন ডেভিসকে জিজ্ঞাসা করেছিল, মাঝরাতে পাহাড়ে উঠে তারা বসে থাকে কেন? স্বল্প হেসে ডেভিস বলেছিল, আমি পুরনো জায়গা ভালোবাসি, ও থেকে অতীত জানা যায়। আর তাছাড়া গ্রীষ্মের এমন চাঁদনি রাতে পাহাড়ের মাথা থেকে আশপাশের পুরো এলাকা দেখে চোখ জুড়িয়ে যায়। ঠিক সেই সময়ে ডেভিসের বন্ধু বাদ সাধে, আরে আমরা নিজেদের মধ্যে কথা বলছি, এই লোকটা কে? এর সাথে এত কথা বলছো কেন? বন্ধুর রূঢ় আচরণে ডেভিস একটু লজ্জা পায়। পরিস্থিতি সামাল দিতে আমতা আমতা করে বলে, আসলে অনেকে বলে ওই পুরনো পাথরের নিচে অনেক কাল আগের সৈন্য সামন্তদের দেহ পোঁতা আছে। অনেকেই এদিকটায় হাড়গোড়, 2-1টা ভাঙা ফাটা বাসনপত্র দেখেছে। আমি জানতে চাই ওরা কারা, ওদের উপাস্য দেবতাই বা কে? আমার মতে ওরা লুকিয়ে মন্ত্রতন্ত্রের চর্চা করত। এরপর সেপ্টেম্বর মাসের এক সকালে সাংঘাতিক ঘটনাটা ঘটল। একজন চাষি ভোর রাতে পাহাড়ের চূড়োর দিকে যাচ্ছিল। ভোরের কুয়াশায় ভালো করে ঠাহর না হলেও তার মনে হলো সামনে একটা মানুষের অবয়ব। একটু এগোতেই এক বীভৎস দৃশ্য চোখে পড়ে তার। গাছের ডাল থেকে গলায় দড়ি দিয়ে ঝুলছে ডেভিসের বন্ধুর লাশ। মুখ থেকে জিভটা অল্প বেরিয়ে আছে, ঘাড় বেঁকে রয়েছে। লাশের পায়ের কাছে পড়ে রয়েছে রক্তমাখা একটা লম্বা ছোরা। নিদারুণ ভয়ে ছুটতে ছুটতে নেমে সেই চাষি হাতের কাছে যাকে পেল ডেকে তুলে দৃশ্যের বর্ণনা করল। কিছু লোক তৎক্ষণাৎ ঘোড়ায় চড়ে পাহাড়ের দিকে রওনা হলো। ডেভিসের বাড়ির দিকে পাঠানো হলো এক তরুণ ছোকরাকে। এমনও হতে পারে ডেভিসই খুনি। গাছ থেকে মৃতদেহ নামিয়ে সবাই দেখে লাশের পরনে অদ্ভুত ধরনের কালো জোব্বা। বহু শতক আগে ধর্মীয় যাজকরা এমন পোশাক পরতেন। লাশ নামানোর কাজেও প্রচুর বিড়ম্বনা পোহাতে হলো। ঘোড়াগুলো কিছুতেই সেই গাছটার কাছে যেতে চায় না, সামনের 2টো পা তুলে চেঁচাতে থাকে। কোনো মতে ঘোড়া শান্ত করে লাশ বেঁধে পাহাড় থেকে গ্রামের প্রধান রাস্তায় নামতেই দেখা গেল সেই ছোকরাকে, যাকে ডেভিসের বাড়িতে পাঠানো হয়েছিল।
কিছু মহিলা তার আশপাশে জড়ো হয়েছেন, আর ছেলেটির গাছের পাতার মতো থরথর করে কাঁপছে। ঘোড়ার মুখটাও কিছুতেই ঘোরানো গেল না ডেভিসের বাড়ির দিকে। জোর করতে গিয়ে ঘটল এক ঘটনা। লাগাম ছিঁড়ে ঘোড়া দিল ছুট, আর সশব্দে লাশটা গড়িয়ে পড়ল মাটিতে। ছেলেটাকে নিয়ে সকলে মিলে ডেভিসের বাড়ির দিকে রওনা দিল। সেখানে অপেক্ষা করছিল আরো এক বীভৎস দৃশ্য। লম্বা টেবিলের ওপর টান টান করে শোয়ানো আছে ডেভিসের দেহ। চোখে কালো রঙের ফেট্টি বাঁধা, দেহের দুদিকে দুটো হাত বাঁধা দড়ি দিয়ে। বুকটা লম্বালম্বি কেউ চিরে দিয়েছে, আর হৃৎপিণ্ডের জায়গাটায় একটা বড় খোদল। এ দৃশ্য কারোরই সহ্য হলো না। ঘরের মধ্যে ভ্যাপসা গন্ধে দম আটকে যাচ্ছে। সবাই ছুটল বাইরে একটু খোলা হাওয়ার জন্য। পরে গ্রামের কিছু সাহসী লোকজন দুটো দেহ পাশাপাশি রেখে ডেভিসের বাড়িতে খোঁজাখুঁজি শুরু করলো। দুজন মানুষের এমন বীভৎস পরিণতির কারণ কি? কিভাবেই বা তাদের মৃত্যু হলো? খোঁজাখুঁজিতে একটা খোপ থেকে পাওয়া গেল একটা সবুজ বোতলে রাখা তরল ওষুধ, ঘুমের ওষুধ। একজন ব্যাখ্যা দেওয়ার চেষ্টা করলো, আরে মনে হয় ওই লোকটা ডেভিসকে এই ঘুমের ওষুধ খাইয়ে অচৈতন্য করে তারপর হত্যা করে। কারণটা ঠিক বোঝা যাচ্ছে না, তবে মনে হয় ডেভিসের টাটকা হৃৎপিণ্ড মন্ত্রতন্ত্রের কোনো কাজে লাগতো। পাহাড়ের মাথায় গিয়ে বোধহয় তার নিজেকে বন্ধু হত্যায় অপরাধী বলে মনে হয়েছিল, তাই গলায় দড়ি দিয়ে সেও ঝুলে পড়ে। এই সরল ব্যাখ্যার বাইরে গ্রামবাসীদের মাথায় আর কোনো ব্যাখ্যা আসেনি। জাদুবিদ্যা চর্চা করার জন্য এবং কোনোদিন চার্চমুখী না হওয়ার জন্য উভয় নাস্তিক বন্ধুকে গ্রামের বাইরে এক প্রত্যন্ত এলাকায় কবর দেওয়া হয়। মরদেহ দুটোকে কালো কাপড়ে মুড়ে 12 জন লোক একটা বড় গর্ত খোঁড়ে। দেহ দুটোকে সেই গর্তে নিক্ষেপ করে বড় বড় পাথর দিয়ে ঢেকে দেওয়া হয় গর্তটা। লোকে বলে আজও সেই কবরের দিকে কোনো ঘোড়া যেতে চায় না। সেখানে দেখা যায় অস্পষ্ট আলেয়ার মতো আলো, যেন বিপদ সংকেত। এই ঘটনার মাস কয়েক পরে কজন চাষি সেই কবরের কাছে আবিষ্কার করে চাপা চাপা রক্তের দাগ, আর সেই রক্তের ওপর উড়ে বেড়াচ্ছে সুপুষ্ট কিছু কালো কালো মাছি। কোনো মতে জল ঢেলে রাস্তা থেকে সেই রক্তের দাগ ধুয়ে দিলেও এক ঝাঁক কালো মাছি উড়ে যায় ডেভিসের বাড়ির দিকে। জনশূন্য সেই বাড়িতে আগুন লাগিয়ে দেয় ত্রস্ত জনতা। পুড়ে ভস্ম হয়ে যায় ডেভিসের বাড়ি। কিন্তু তারপরেও কানাঘুষো চলতে থাকে। পূর্ণিমার রাতে ডেভিস আর তার বন্ধুকে নাকি পাহাড়ের রাস্তায় দেখা যায়। ডেভিসের সেই জমিতে এখন থাকে মাছিগুলো, ভন ভন করে পাক খেতে থাকে। হয়তো ওরাই জানে ডেভিস আর তার বন্ধু আসলে কি করছিল। হয়তো ওরাই জানে দুই বন্ধুর এই মর্মান্তিক পরিণতি আসল কারণ। শেষ হলো আজকের জোড়া গল্প দ্য স্কুল স্টোরি এবং দ্য ফ্লাইস। গল্পগুলি সম্পর্কে আপনাদের মন্তব্য কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন, এবং দ্য স্টোরি রিপাবলিক চ্যানেলটিকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। নমস্কার এবং ধন্যবাদ।